হ্যালো স্টুডেন্টস, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমাদের পেজে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের যে জার্নিটা শুরু হয়েছিল লার্নিং ইংলিশের, যার হেডিং ছিল বেসিক টু অ্যাডভান্স লার্নিং, আজকে তার চতুর্থ দিন। আজকে হচ্ছে ডে 4 এবং আমরা আজকে কি কি শিখবো তোমরা অবশ্যই খাতা পেন দিয়ে রেডি হয়ে যাও। আজকে হচ্ছে আমাদের ডে 4। বাকি 3টে দিনে আমরা কি দেখলাম আস্তে আস্তে আমরা দেখলাম, একটু রিপিটেশন করে দিই। আমরা দেখলাম লেটার, বর্ণমালা দেখলাম, অ্যালফাবেট দেখলাম, ওয়ার্ড ফরমেশন দেখলাম, সেন্টেন্স ফরমেশন দেখলাম। আমরা দেখলাম একটা সেন্টেন্সের কতগুলো অংশ হতে পারে। আমরা দুটো অংশ দেখেছি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো এবং গতদিনে আমরা সাবজেক্ট প্রেডিকেটের সম্বন্ধে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, কিছু ওয়ার্কআউট করতে দিয়েছিলাম, আমরা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, আজকে শিখবো সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ সেন্টেন্স। কত ধরনের সেন্টেন্স হতে পারে, টাইপস অফ সেন্টেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা রেডি হয়ে যাও এটা শেখার জন্য। টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ শিখবো আমরা, বাক্যের শ্রেণীবিভাগ। ক্লিয়ার? আমরা জানি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা অনেক রকম কথাবার্তা বলি, অনেক রকম সেন্টেন্স ইউজ করি। কখনো কাউকে প্রশ্ন করি যে তোর নাম কি, কোথায় যাচ্ছিস। কখনো কাউকে সাধারণ কোনো ঘটনার বর্ণনা করি, জানিস ওই ছেলেটা ভালো নয়, ওই মেয়েটা ভালো। বা কখনো কখনো আমরা কিছু ভালো জিনিস দেখে অভিভূত হয়, বলিস কি সুন্দর পাখি, বা ইস কি সুন্দর ফুল, কত সুন্দর সে পাহাড়, কত সুন্দর সে মেঘ। কখনো বিস্ময় প্রকাশ করি। কখনো বা আমরা কি করি, কোনো আদেশ উপদেশমূলক বাক্য বলি, যে আমাকে 1 গ্লাস জল এনে দাও, রৌদ্রে দৌড়িয়ে বেরিও না। এগুলো আদেশ উপদেশমূলক বাক্য আমরা বলি। কখনো বা ইচ্ছে বা প্রার্থনামূলক বাক্য কিন্তু আমরা বলি, যেমন তোমার ভালো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এইভাবে। তা আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা অনেক রকম কথা বলি। তাই সেই সেন্টেন্সকে, সেই বাক্যকে আমরা কত ভাগে ভাগ করব? সেই সেন্টেন্সকে আমরা ভাগ করব 5 প্রকার, 5 টাইপস অফ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স আমরা দেখব এবং প্রত্যেকটা এক্সাম্পল আমরা জানবো। তাহলে আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। ক্লিয়ার? চলো, এই টাইপস এর মধ্যে কি কি দেখবো। প্রথম যে ভাগটা আমরা দেখবো, খাতায় নোট করো, আজকে হচ্ছে ডে নাম্বার 4। প্রথম সেন্টেন্সটা আমরা দেখব, সেন্টেন্স নাম্বার 1, যাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলি আমরা? আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ করতে গেলে হবে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। সাধারণ যে বাক্যগুলো আমরা ডেইলি জীবনে, প্রাত্যহিক জীবনে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে কিছু বর্ণনা থাকে, কোনো স্টেটমেন্ট থাকে, সেখানে কোনো প্রশ্ন থাকবে না, সেখানে কোনো অবক্ষয় ভাব থাকবে না, সেখানে ইচ্ছে প্রার্থনামূলক কিচ্ছু বাক্য থাকবে না, কোনো আদেশ উপদেশ অনুরোধ থাকবে না। যা সাধারণ কি থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট থাকবে। ওকে, সেটা আবার কি হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। একটা স্টেটমেন্ট থাকবে, যে বাক্যে সাধারণ কথাবার্তার বর্ণনা দেওয়া হয়, যে বাক্যে সাধারণ কথাবার্তার বর্ণনা দেওয়া হয়, সাধারণ ঘটনার বর্ণনা। কথাবার্তা বলবো না, সাধারণ ঘটনার বর্ণনা দেওয়া হয়, সাধারণ ঘটনা বর্ণনা দেওয়া হয়। বোঝা গেল? হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স কি না, যে বাক্যে আমরা সাধারণ ঘটনা কথা উল্লেখ করি, কোন বর্ণনা কথা উল্লেখ করি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। থাকবে কি, এই বাক্যে থাকবে শুধুমাত্র স্টেটমেন্ট, নো কোশ্চেন্স, নো অর্ডার, নো রিকোয়েস্ট, নো প্রে, নো উইজ, নো এক্সক্লামেশন। ওকে, সো ইট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যে সাধারণ ঘটনার বর্ণনা দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমরা এই যে বর্ণনা দেওয়া হয়, সেটা কখনো নেগেটিভ হতে পারে বা কখনো পজিটিভ হতে পারে। আর এই কারণে অ্যাসার্টিভকে আমরা দুটো ক্যাটাগরিতে ফেলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুটো ক্যাটাগরিতে ফেলবো। নিশ্চয়ই এটা লেখা হয়ে গেছে, চলো এটাকে মুছে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুটো ক্যাটাগরিতে ফেলবো, কখনো হ্যাঁ বাচক হতে পারে, কখনো না বাচক হতে পারে। এই জন্য অ্যাসার্টিভের প্রথম ভাগটাকে আমরা বলবো অ্যাফারমেটিভ সেন্টেন্স। ঝটপট নোট করো, অ্যাফারমেটিভ সেন্টেন্স, যেখানে কি থাকে, যেটা বাংলায় বলি আমরা হ্যাঁ বাচক বাক্য।
হ্যাঁ বাচক বাক্য বলে, যেখানে তোমার নেগেটিভনেস থাকবে না, কোনো নো বা নট থাকবে না, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কোনো কিছু হওয়ার কথা জানা যায়, কোনো কিছু হওয়ার কথা জানা যায়, না হওয়া না, কোনো কিছু হওয়ার কথা জানা যায়, কোনো কিছু হওয়ার কথা জানা যায়। অ্যাজ এক্সাম্পল কি করব, যেমন ধর আমি বললাম রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়, তাই না? রহিম একজন ভালো ছেলে, এখানে কোনো নো বা নট নাই, যা সাধারণ একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং কিছু হওয়ার কথা বলছে। কি হওয়া না, রহিম হলো একটা ভালো ছেলে। তো কোনো কিছু হওয়ার কথা জানা যাচ্ছে, কোনো কিছু না হওয়ার কথা কিন্তু জানা যাচ্ছে না, দ্যাট ইজ কল্ড, আমাদের এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি আমরা যখন এই দ্বিতীয় ভাগটা দেখব, দ্বিতীয় ভাগটার নাম কি দেবো আমরা? দ্বিতীয় ভাগটার নাম দেব নেগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় ভাগটার নাম দেব আমরা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বাচক বাক্য, না বাচক বাক্য। তার না যখন রয়েছে, ইংরেজিতে নো বা নট আসবে, ইংরেজিতে নো বা নট আসবে, তাই না? অর্থাৎ না, কোনো কিছু না হওয়ার কথা জানা যায়, কোনো কিছু না হওয়ার কথা জানা যায়, না হওয়ার কথা জানতে পারবো, রাইট? অ্যাজ এন এক্সাম্পল কি লিখতে পারি, যেমন একটু আগেই বললাম রহিম ইজ এ গুড বয়, সেটাকে যদি আমরা নেগেটিভ করি আমরা এইভাবে লিখতে পারি, রহিম ইজ নট আ গুড বয়, নট আ গুড বয়। এখন দেখো ভার্বের পরে নট বসে গেল। তখন বললাম আমরা অ্যাফার্মেটিভ যখন ইউজ করলাম তখন বললাম রহিম ইজ আ গুড বয়। আবার এখানে বলছে যখন নেগেটিভ ইউজ করছে তখন বলছি রহিম ইজ নট আ গুড বয়। রহিম নামে ছেলে, আবার রাগ করো না, তোমাকে একবার ভালো বললাম তোমাকে খারাপ বললাম, অতএব রহিম তুমি রাগ করো না, দ্যাট ইজ এন এক্সাম্পল। তো রহিম ইজ নট গুড, ইজ নট আ গুড বয়, রহিম ভালো ছেলে নয়। এবার সিমিলারলি প্রশ্ন জাগতে পারে, এই যে নট এর ব্যবহারটা, নো থাকলেও নেগেটিভ হয়, নট থাকলেও নেগেটিভ হয়। এখন তোমাদের কনফিউশন যে কখন নো বসাবো আর কখন নট বসাবো, এটা একটু জানতে হবে তোমাদেরকে। কখন তুমি বাক্যে নো ইউজ করবে আর কখন তুমি নট ইউজ করবা, দেখো একটু লিখে নাও। যখন ধরো এই নো, কোন দেখো এটা শুধু লিখে নাও, কোন আর্টিকেল বা অ্যাডজেক্টিভের আগে, কি বললাম, কোন আর্টিকেল বা অ্যাডজেক্টিভের আগে নট ইউজ করতে হবে, নট ইউজ করতে হবে। তাহলে এক্সাম্পল কি দেখবেন, নট কোথায় ইউজ করব, কোন আর্টিকেল থাকলে বা তার আগে আমাদের কি করতে হবে, নট বসাতে হবে। এক্সাম্পল ধরো তোমাকে আমি বললাম যে আমার কাছে পেন নেই, দেখো দুটোই সেম, দেখো আমার কাছে পেন নেই, আই হ্যাভ নো পেন, আমার কাছে কলম নেই। আবার ওটাকেই লিখছি আই হ্যাভ নট আ পেন, দুটো এক্সাম্পল দেখো, দুটো মানে কিন্তু সেম, যে আই হ্যাভ নো পেন মিন্স আমার কাছে পেন নেই, তাই না? আবার হচ্ছে আই হ্যাভ নট আ পেন, আমার কাছে পেন নেই। তাহলে নো ইউজ হয়েছে, নট ইউজ হয়েছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবা নো এর পরে কিন্তু আমাদের নাউন চলে এসেছে। আবার এখানে দেখো নট এর পরে আ আছে, ওকে? তাহলে মাথায় রাখো কি বলেছে, কোনো আর্টিকেল আগে, দেখো পেনের আগে কোনো আর্টিকেল ছিল না, তো পেনের আগে যেহেতু কোনো আর্টিকেল ছিল না তার আগে আমাদের কি হয়েছে, নট বসেনি, যখন আর্টিকেল এসেছে তখন নট বসেছে, রাইট? তার মানে নট ব্যবহার করার অর্থই হলো কোনো আর্টিকেল আগে বসলে সেটা অবশ্যই নট হবে। আই হ্যাভ নো পেন মানেও যা, আই হ্যাভ নট আ পেন মানেও তা, কিন্তু যেহেতু এখানে আর্টিকেল বসেছে তাই আমরা নটটাকে ইউজ করব। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? চলো নেগেটিভ সেন্টেন্স আমাদের কিন্তু হয়ে গেল। এখন তোমাদের একটু সামান্যতম জিনিস শিখে নিতে হবে যে আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করব। এটা যদিও আমাদের পরের কোন পার্টে আসবে, তবুও আমি একটা দেখিয়ে দিই যে এটাকে চেঞ্জ কিভাবে করব। ধরো তোমাকে বলা হলো, দেখো অ্যাফার্মেটিভ থেকে তুমি যখন নেগেটিভ করছো তখন মাথায় রেখো ভার্বের
পরে তোমাকে নো বা নট আনতে হবে, ভার্বের পরে তোমাকে নো বা নট আনতে হবে। দ্যাট ইজ তোমার হয়ে যাবে নেগেটিভ। ভার্বের পরে তোমাকে নট আনতে হবে, নো আনতে হবে, যে কোনো একটা অবস্থান বুঝে আনতে হবে। এখন দেখো এক্সাম্পল যদি বলা হয়, বলছে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এটাকে তুমি যে দেখো এখানে কোনো নো বা নট নেই, তাহলে এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স আমাদের। এখন এটাকে যদি নেগেটিভ করি তাহলে তোমাকে প্রথমে খুঁজতে হবে ভার্ব কোনটা। ভার্ব আমাদের তিন রকম, ভার্ব যখন বোঝাবো তোমাদেরকে বলবো। তো ভার্ব মিনিমাম ভার্ব দেখো হাওয়া কাণ্ডের যে উপরে নির্ভর করে ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। কেমন? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বি ভার্ব রয়েছে, ওয়াজ হচ্ছে একটা বি ভার্বের রূপ, পাস্ট টেন্স রূপ। তাহলে প্রথমে কাজ হচ্ছে ভার্বটাকে খুঁজে, আমরা ভার্ব খুঁজে পেলাম কি ওয়াজটা একটা ভার্ব। আর আমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার নিয়মই হচ্ছে ভার্বের পরে নো বা নট বসানো। তো এখন ওয়াজের পরে আমরা কি করব, কি বসাবো? নো না নট? ভালো করে দেখো ভার্বের পরে কি আছে, দেখো আর্টিকেল রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে নট বসাবো। আই ওয়াজ নট আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম না, নেগেটিভ হয়ে গেল। তাহলে মাথায় রাখতে হবে কোন অ্যাফারমেটিভকে নেগেটিভ করতে হলে আমরা কিন্তু ভার্বের পরে নটটাকে বসিয়ে দেব। আবার আরেক ধরনের সেন্টেন্স হয় যেটা ধরো অর্থ পরিবর্তন না করে ট্রান্সফর্ম করতে হয়, ওটাকে কিন্তু ট্রান্সফর্ম বলে। বাক্যের থেকে বাক্যের স্থানান্তর ট্রান্সফর্ম বলে। সেটা কিন্তু অনেক গভীরের ব্যাপার, আমরা আস্তে আস্তে যখন শিখবো, আমরা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স শুরু করেছি তাহলে ছোট্ট ছোট্ট করে শিখবো। তাহলে আমরা প্রথম সেন্টেন্স কি দেখলাম? প্রথমটা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটো রূপ আমরা দেখে ফেললাম, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। নেক্সট সেন্টেন্স আমরা দেখবো, দ্বিতীয় নম্বর সেন্টেন্স আমরা দেখবো, কি দেখবো? 2 নম্বর দেখবো, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা মানে করলে দাঁড়ায় প্রশ্নবোধক বাক্য। তোমরা কিন্তু বাংলাতেও এগুলো পড়াশোনা করো, প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ তুমি দেখে বুঝতে পারছো যে বাক্যে প্রশ্ন করা বোঝাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন্স তুমি সেন্টেন্স দেখে বুঝতে পারছো যে বাক্যে প্রশ্ন করা বোঝাবে। কি বললাম? আমি পুরোটা লিখছি না, শুধু এইটুকু লিখছি, তোমরা মাথায় রাখো বা নোট করে নাও। যে বাক্যে প্রশ্ন করা বোঝায়, যে বাক্যের মাধ্যমে কি বললাম? প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করা বোঝায়, দ্যাট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাজ এন এক্সাম্পল আমরা বলতে পারি হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? যখন এই প্রশ্নবোধক বাক্য ইউজ করলাম অবশ্যই শেষে কি চিহ্ন বসবে? একটা কোশ্চেন মার্ক বসবে। এইভাবে একটা কাস্তের মতো করে নিচে একটা ফোঁটা, এটাকে কি বলা হয়? কোশ্চেন মার্ক বলা হয়। তাহলে যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে দ্যাট ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? অথবা কোশ্চেনটা এইভাবেও হতে পারে যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? দেখো দুই ধরনের প্রশ্ন রয়েছে। প্রথমে তো বললাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। দ্বিতীয় প্রশ্ন বলেছি ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? দেখো ভালো করে বুঝে দেখবে, এটা কিন্তু দুই ধরনের প্রশ্ন, কিন্তু ধরন আলাদা। একটা ডাব্লিউ যুক্ত শব্দ দিয়ে শুরু হয়েছে, আর একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভালো করে দেখো, এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। ভার্বে যখন আসবে তখন অবশ্যই ভালো করে বোঝাবো। এই মুহূর্তে দেখো দুই ধরনের কোশ্চেন আছে, একটা ডাব্লিউএইচ আর একটা দেখো ডু দিয়ে শুরু করা হয়েছে, অক্সিলারি দিয়ে শুরু করা হয়েছে। তাহলে কোশ্চেন আমাদের ঠিক সেম ভাবে বাক্যের গঠন অনুযায়ী কোশ্চেন কিন্তু দুই প্রকার হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমাদের দুই প্রকার হয়। কি কি? একটা ডাব্লিউএইচ কোশ্চেন হতে পারে, যেগুলো শর্ট গুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, আর একটা ইয়েস নো কোশ্চেন হতে পারে, ইয়েস নো কোশ্চেন হতে পারে। ওকে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দিতে হয়, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দিতে হয় দ্যাট ইজ কল আমাদের ইয়েস নো কোশ্চেন। আর যে বাক্যে কিছু বলতে হয়, হ্যাঁ বা না বলে অন্য কিছু বলতে হয়, সেটাকে আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন। এখন দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ। তোর নাম কি? হ্যাঁ। তোর নাম কি? না। এরকম কি বলা যায়? হ্যাঁ বা না উত্তর দেওয়া যায়? নিশ্চয় যায় না। তাহলে এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, এটা অন্যরকম উত্তর দিতে হচ্ছে। আবার দেখো এখানে বলা হচ্ছে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? হ্যাঁ খাই। তুমি ভাত খাও? না না, আমি ভাত খাই না।
তাহলে একটা কোশ্চেনের ধরন দুই রকম, একটা WH আর একটা হচ্ছে ইয়েস নো। এই WH আবার 9 ধরনের শব্দ আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। 9 ধরনের WH ওয়ার্ড আছে যেগুলো 9 রকম ভাবে প্রশ্ন করা যায়। হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হোম, আমরা সবগুলোই আস্তে আস্তে দেখাবো। এবার আমরা চলে আসি 3 নম্বর সেন্টেন্সে। শুধু সেন্টেন্স গুলো ভালো করে নোট করো, বুঝে নাও, টুকটুক করে নোট করে নাও। 3 নম্বর সেন্টেন্স আসবো আমরা, সেটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলছি? ইম্পারেটিভ, যাকে আমরা বাংলায় বলতে পারি আদেশ বা উপদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য তার মানে যে বাক্যে কি বোঝাবে? যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায়, বা অনুরোধ করা বোঝায়, তাকেই আমরা বলবো কি? তাকেই বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝাবে, আমরা সেই বাক্যকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। এখন আমরা কাকে বলে শিখে নিলাম। যদি আমরা এক্সাম্পল না দিই সম্পূর্ণটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা চলো 3 ধরনের এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। লেখা হয়ে গেছে, তোমরা পজ করে লিখে নিতে পারো। এবার আমরা দেখবো এটা এক্সাম্পল কি কি হতে পারে। ধরো প্রথমে লিখছি, দেখো আদেশকে কি বলি আমরা? আদেশমূলক বাক্য বলি অর্ডার। যারা আমি বললাম গিভ মি আ পেন, তাহলে একটা আদেশমূলক বাক্য হতে পারে যে আমাকে একখানা কলম দাও। তাহলে কি বললাম? গিভ মি আ পেন, কেউ একজন আমাকে আমার আদেশ পালন করার জন্য কেউ একজন আমাকে কলম দেবে, তাহলে গিভ মি আ পেন। যদি এটা অ্যাডভাইস হয়, যদি উপদেশ হয়, তাহলে কি দাঁড়াবে? তাহলে এরকম দাঁড়াবে যে ডু নট রান ইন দা সান, যে রৌদ্রে দৌড়ে বেরিও না। অথবা হতে পারে ওবে ইয়োর প্যারেন্টস, তোমার মাতা পিতাকে তুমি মেনে চলো, বাধ্য হও, তাই না? এটা হচ্ছে অ্যাডভাইস। আবার আরেক ধরনের বাক্য সেটা হচ্ছে কি? অনুরোধ, অথবা আমরা সেটাকে বলবো কি? রিকোয়েস্ট। এই ধরনের বাক্য কি করব? যখন রিকোয়েস্ট বলি তখন কোথাও না কোথাও প্লিজ কথাটা থাকে। প্লিজ কথাটা বললেই মনে হবে যেন কেউ যেন আমাকে অনুরোধ করে বলছে, রিকোয়েস্ট করে বলছে। ওই জন্য বললাম প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে এসো, দয়া করে ভেতরে এসো। তাহলে ডু নট রান ইন দা সান, প্রথমে দেখো অর্ডার গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও, আদেশ করা বোঝাচ্ছে। অ্যাডভাইস ডু নট রান ইন দা সান, ওবে ইওর প্যারেন্টস, রৌদ্রে দৌড়ে বেরিও না, তোমার মাতা পিতাকে মেনে চলো। রিকোয়েস্ট অনুরোধ, প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে এসো। এইগুলো 3 ধরনের বাক্যকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। মাথায় রেখো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে প্রথমটা দেখলাম অ্যাসার্টিভ, যার দুটো ভাগ, অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। সেকেন্ডে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেখানে WH কোশ্চেন পেয়েছি, সেখানে পেয়েছি ইয়েস নো কোশ্চেন। থার্ডলি আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা অর্ডার পেয়েছি, অ্যাডভাইস পেয়েছি, রিকোয়েস্ট পেয়েছি। ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে। এবার দেখো আমরা 4 নম্বর সেন্টেন্সে চলে যাব। দ্যাট ইজ কল, আমরা তাকে কি বলবো? তাকে বলবো 4 নম্বর সেন্টেন্সকে বলবো অপটেটিভ সেন্টেন্স। তাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছে বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছে বা প্রার্থনামূলক বাক্য, বুঝতে পারছো? যে বাক্যে আমাদের ইচ্ছে বা প্রার্থনা করা বোঝাবে। যে বাক্যে আমাদের ইচ্ছে বা প্রার্থনা করা বোঝাবে তাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। ওকে, কি বললাম? ইচ্ছে করা বোঝাবে, লেখা আছে দেখো, ইচ্ছে করা বোঝাবে অথবা প্রার্থনামূলক বাক্য বোঝাবে। তাই আমরা দুটো এক্সাম্পল দেখে নিই, ব্যাপারটা ক্লিয়ার করে নিই। ফার্স্ট এক্সাম্পল, আমি যদি বলি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে কি বোঝাচ্ছে?
আশীর্বাদ করা বোঝাচ্ছে, ব্লেসিং বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে, মে গড ব্লেস ইউ কি বোঝাচ্ছে, প্রার্থনা কথা বোঝাচ্ছে, তাই না? ঈশ্বর তোমার মঙ্গল করুন, দ্যাট ইজ প্রে এন্ড দ্যাট ইজ অপারেটিভ সেন্টেন্স। সেকেন্ডলি যদি আমরা দেখি কি বলবো, এটা বলতে পারি হ্যাভ আ সেফ জার্নি, তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ আ সেফ জার্নি, তোমার যাত্রা শুভ হোক, এটা কি বলছে, ইচ্ছের কথা বোঝাচ্ছি। ওকে, আরেক ধরনের ইচ্ছা হয়, ধরো বললাম আমি যদি পাখি হতাম, আই ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি হতাম, উড়ে বেড়াতাম, আকাশে ভেসে ভেসে বেড়াতাম, খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকতো না, সংসার পরিবারের কোনো চিন্তা থাকতো না যদি পাখি হতাম, তাই না? তাহলে কি ইফ আই ওয়্যার আ বার্ড, এটা একটা ইচ্ছের কথা বোঝায়। তার মানে যে বাক্যে ইচ্ছে বা প্রার্থনা কথা বোঝাবে তাকেই আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। এটা কখনো কখনো কি হয়, মে দ্বারা বাক্য শুরু হয়। মে দ্বারা বাক্য শুরু হলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। চারটা সেন্টেন্স দেখে নিলাম, এটা অপটেটিভ চলে গেল, বোঝা গেল, সবার মধ্যে ঢুকেছে? যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের জানাও, আমরা আবারও তোমাদের কমেন্টের উত্তর জানিয়ে দেবো। নেক্সট আমরা চলে যাবো আজকে 5 নম্বর সেন্টেন্স। যে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম তার শেষ সেন্টেন্স হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা বেশিক্ষণ তোমাদের ক্লাস নেব না, বেশিক্ষণ সময় নেব না, তবে ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু শিখতে পারবা, কখন সময় চলে যাবে তুমি বুঝতেই পারবে না। এক্সক্লামেটরি সেন্টেন্স, যাকে বাংলায় করা হবে বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য, অর্থাৎ যে বাক্যে বিস্ময় বা আবেগ প্রকাশ পায়, যে বাক্যে কি বললাম, বিস্ময় বা আবেগ প্রকাশ পায়, তাকেই আমরা বলবো কি, তাকেই বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, কেউ উচ্চারণ করবো না এক্সট্রামোটরি, দ্যাট ইজ নট কল্ড এক্সট্রামোটরি, দ্যাট ইজ কল্ড এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং সেটাকে বলছি বাংলায় বিস্ময়বোধক বাক্য, যার অর্থ হচ্ছে যে বাক্যে বিস্ময় বা আবেগ প্রকাশ পাবে সেই বাক্যকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল যদি করতে যাই তাও কিন্তু বলি হোয়াট আর হাউ দিয়ে শুরু হবে। যেমন বললাম হোয়াট আর নাইস বার্ড, আমি যখন একটা সুন্দর পাখি দেখলাম, রঙিন পাখি দেখলাম, ম্যাকাও পাখি দেখলাম, তখন কি বললাম, হোয়াট আর নাইস বার্ড, কি সুন্দর একটা পাখি। তা বললাম, সেখানে যদি এইভাবে বলি হাউ নাইস দ্য ক্লাউড, মেঘটা কত সুন্দর, বুঝো, হোয়াট আ নাইস বার্ড, পাখিটা কি সুন্দর, হাউ নাইস দ্য ক্লাউড, মেঘটা কত কত সুন্দর। এবং দেখো প্রত্যেকটা সেন্টেন্স হোয়াট আর হাউ দিয়ে শুরু হয়েছে। সঙ্গে দেখো এখানে বলেছে, দেখো একটা দাড়ির মতো দাগের নিচে একটা ফোঁটা পড়েছে, এটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন, এটাকে বলে বিস্ময়বোধক চিহ্ন, দাড়ির নিচে একটা ফোঁটা। ইংরেজিতে কি বলে, মাথায় রেখো, নোট করো, এই চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে, এই চিহ্নটাকে ইংরেজিতে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। কি বলে, নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন বলা হয় ইংরেজিতে, এই চিহ্নটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন। তো এটা চলে গেল কি, আমাদের বিস্ময় চলে গেল। এবার আমি বললাম কি আবেগ প্রকাশ পায়, ধরো সেন্টেন্সটা এরকম হতে পারে, আনন্দে লাফিয়ে উঠলাম, হুররে, we have won the match, হুররে, we have won the match, কি আনন্দ, আমরা ম্যাচটি জিতে গেছি, কি আনন্দ, হুররে, লাফিয়ে উঠলাম। তাহলে এরকম আনন্দ প্রকাশ করলে যেমন হুররে বলা হয়, দুঃখ প্রকাশ করলে অ্যালাস বলা হয়, তাই না? দুঃখ প্রকাশ করলে অ্যালাস বলা হয়, আরো অনেক কিছু আছে, তাই না? অনেকগুলো আছে, আমরা যখন ওই ধরনের করে সেন্টেন্স আসবে তখন আমরা তোমাদের দেখিয়ে দেবো। ওকে, যেমন এগুলো হতে পারে ও, আ, এই ধরনের গুলো কি, এগুলো হচ্ছে আবেগ, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে আবেগ, এগুলো দিয়েও কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা যায়। তাহলে কি বললাম, যে বাক্যে আমরা যে বাক্যে বিস্ময়ের ভাব বা অবাক হওয়ার ভাব বা ভেতরে কোনো আবেগ প্রকাশ পায় তখনই আমরা তাকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স।
এই যে 5 ধরনের সেন্টেন্স তোমাদের দেখালাম, মনে থাকলো? প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বা দুটো ভাগ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। দ্বিতীয় সেন্টেন্স ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, যেখানে প্রশ্ন করা বোঝায়। 3 নম্বর সেন্টেন্স কি? ইম্পারেটিভ, যেখানে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ করা বোঝাবে। 4 নম্বর কি দেখলাম? অপটেটিভ সেন্টেন্স দেখলাম, মানে ইচ্ছে বা প্রার্থনামূলক বাক্য, ইচ্ছে বোঝাবে, প্রার্থনার কথা বোঝাবে। 5 নম্বর দেখলাম আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় বোঝাবে, আবেগ প্রকাশ পাবে। তাহলে আজকে আমরা শিখলাম কি? আজকে শিখলাম আমরা টাইপস অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ, সেন্টেন্সের প্রকারভেদ। বাক্য কয় প্রকার? 5 প্রকার। বোঝা গেল? এবার আমরা কি করব? এবার নেক্সট পর্যায়ে চলে যাব। আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার রিকোয়েস্ট থাকবে এটাকে সর্বোচ্চ তোমরা যত পারবে শেয়ার করে দাও, যাতে সবাই এই পড়াশোনার, এই লার্নিং ইংলিশ শেখার একটা সুযোগ করে নিতে পারে। ওকে, তো সবাই যারা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটিকে, এই শেখার ভিডিওটিকে তোমরা যত তাড়াতাড়ি পারো শেয়ার করে দাও। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।